ওকে। তা আগের দিন আমাদের একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়েছে ড্রিম চিলড্রেনের উপরে। আজকে আমরা টেক্সটটা শুরু করব। টেক্সটটা আশা করি সবার কাছে আছে। যাই হোক, তা আগের দিন আমরা চার্লস ল্যাম্বের যে একটা ছোট করে তার যে বায়োগ্রাফিটা আমরা আলোচনা করেছিলাম। এবং সেটা আলোচনা করার পেছনে প্রধান কারণটা ছিল যে আমরা যে টেক্সটে পড়ছি আর কি, সেটা দ্যাট ইজ অলমোস্ট অটোবায়োগ্রাফিক্যাল, এবং সেজন্য সেটা জানার দরকার ছিল। যাই হোক, তা আজকে আমরা শুরু করছি ড্রিম চিলড্রেন। অ্যান্ড এই যে এটা একটা যে সাবটাইটেলও রয়েছে, যেটা আমরা দেখছি, ড্রিম চিলড্রেন আর রেভারি। রেভারি বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে ডে ড্রিম। এখানে ডে ড্রিম বলতে মানে ইমাজিনেশন হিসেবেই দেখা হচ্ছে আর কি। যাই হোক, সো ড্রিম চিলড্রেন আর রেভারি, এখানে আমরা যেটা দেখছি যে এর আগের দিনও আমরা আলোচনা করেছি যে ইটস এ রেভারি fantasy of a person, a particular person, a bachelor person, a man, a bachelor man. So it is a fantasy of how Lamb's life would have been if he had married Ann Simmons. Ann Simmons কথা আমরা আগের দিন জেনেছি। So Ann Simmons, who was his চাইল্ডহুড লাভ ইন্টারেস্ট। তো যাই হোক, তো অ্যান সিমন্সের সঙ্গে যে তার বিয়ে হলে তার জীবনটা কেমন হতে পারত, আহ, এই এসেটি হচ্ছে তারই একটি কল্পনা। So here, Lamb is imagining that he is old and he is resting in a comfortable chair, and his children come and stand in front of him to hear the story of their parents' childhood. তো যেটা হয়ে থাকে সাধারণত, যে শিশুরা সবসময় তার মা বাবার কাছে তাদের ছেলেবেলার গল্প শুনতে চায়। অ্যাজ চিলড্রেন লাভ টু লিসেন টু স্টোরিজ। তো এখানেও আমরা সেটা দেখব যে একটা সিগনিফিকেন্ট এই এসেটার দিকটা হচ্ছে যে যে চাইল্ড সাইকোলজিটাকে খুব সুন্দরভাবে ল্যাম্ব ধরেছেন। আহ, যদিও ল্যাম্বের চিলড্রেন ছিল না, ল্যাম্ব ওয়াজ এ ব্যাচেলার আমরা জানি, কিন্তু দেখব যে শিশুদের যে মনস্তত্ত্ব বা তাদের যে বিহেভিয়ার ঠিক কেমন হয়, সেটাকে খুব ইন্টারেস্টিংলি তিনি খুব রিয়ালিস্টিক্যালি তিনি সেটাকে এখানে যে এঁকেছেন। সেটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক এই এসেটির। তো এখানে আমরা দেখছি যে তিনি কল্পনা করছেন যে তার যে ছেলেমেয়েরা তারা তাকে ভিড় করে দাঁড়িয়ে আছে, এবং তারা তাদের বাবার কাছে আর কি যে ছেলেবেলার গল্প শুনতে চায়, তাদের মায়ের গল্প শুনতে চায়। এবং এখানে যে মা অনুপস্থিত, অ্যাবসেন্ট হিসেবে দেখা হচ্ছে, বা উম, যে যাই হোক, সেটা আমরা এসে যখন আসবো তখন সেই জায়গাটা জানবো। তা এখানে আমরা কি দেখছি যে ল্যাম্ব ইজ ইমাজিনিং দ্যাট হি ইজ ওল্ড অ্যান্ড হি ইজ রেস্টিং ইন অ্যান আর্ম চেয়ার। এবং সেখানে তিনি আহ, যে তার যে শিশুদের গল্পটি বলছেন, তার মায়ের সঙ্গে তার সম্পর্কের যে গল্পটি। তা সেইভাবে আমরা দেখছি যে এসেটি, যেহেতু আমরা আগের দিন আমরা ল্যাম্বের যে বায়োগ্রাফিটা জেনেছি, সেই জন্য আমরা দেখছি যে দিস এসে, যার ফলে কি হচ্ছে যে ইট বিকামস অলমোস্ট অটোবায়োগ্রাফিক্যাল। সো ইটস সেমি অটোবায়োগ্রাফি অফ এ ম্যান হু ইজ ইন্টেন্সলি হিউম্যান। সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা দিক। আমরা দেখবো যে ল্যাম্বের কেসের মধ্যে যে একটা ইন্টেন্স যে সেন্স অফ প্যাশন, intense feeling dominate the whole essay. যেহেতু আমি বলেছিলাম যে ল্যাম্বের বেশিরভাগ এসেই ভীষণ তার মধ্যে একটা পোয়েটিক যে কোয়ালিটি রয়েছে, যেটা তার এসেকে খুবই রিমার্কেবল করে। তো যাই হোক, so this essay is also about a man who is intensely human and whose life is a tragedy, যেটা আমরা আগের দিন জেনেছি। As you know, that Lamb was born into a poor family, but poverty was not such a great misfortune as certain other misfortunes highly affected his life. এটা আমরা জানি যে দরিদ্র পরিবারে তিনি জন্মেছিলেন, কিন্তু দারিদ্র্য সেটা খুব একটা বড় দুর্দশা ছিল না তার জীবনে, যতটা না তার জীবনে আরও কিছু ঘটনা যেগুলো ঘটে, যেগুলো যে তার জীবনকে নানানভাবে তাকে যে মানে তার জীবনে নানান যে ফ্রাস্ট্রেশন যেগুলো এসেছিল, তার প্রধান কারণ ছিল অন্য।
So, following an unsuccessful love affair with Ann Simmons, he became mentally unhinged. এটাও আমরা আগের দিন জেনেছি। And he had to remain for some time in a lunatic asylum, uh, যেটা আমরা আগের দিনও সেই গল্পগুলো জেনেছি। And as we also know from our previous discussion that Lamb's sister Mary was also prone to occasional fits of lunacy. যার ফলে কি হয়েছিল যে ল্যাম্ব had to make supreme sacrifice by undertaking the responsibility for the self-keeping of his sister throughout his life. তা এই দিকটা খুবই একটা বড় দিক ল্যাম্বের জীবনে এবং তারও কিন্তু একটা বড় প্রভাব রয়েছে তার লেখার মধ্যে, সেটা আমরা দেখব। So he sacrificed his comfort for his sister's sake and was forced to give up the idea of marriage. So he remained bachelor throughout his life. যার ফলে তার এই যে ব্যাচেলর লাইফ সেটা তাকে নানান রকমভাবে যে তাকে যন্ত্রণা দিয়েছিল। যাই হোক, এবার ব্যাচেলর লাইফ কী করে মানুষকে যন্ত্রণা দেয় সেটা অন্য বিতর্কের একটা বিষয় হতে পারে, যে কেউ বিবাহিত মানেই সে সুখী, আর কেউ বিবাহিত নয় বা তার জীবনে সে মানে বিবাহিত হিসেবে কোনো সঙ্গীকে সে পেল না, যার ফলে তার জীবনে একটা চরম হতাশা আর কি, ফ্রাস্ট্রেশন, লোনলিনেস, এই যে ব্যাপারগুলো তাকে ভীষণ রকমভাবে গ্রাস করে, যেটা ল্যাম্বের মধ্যে আমরা দেখছি। তা সেটা কতটা প্রকৃত আর কতটা আর কি যে একটা কল্পনা প্রসূত যে কষ্ট, সেটা একটা বিতর্কের বিষয় হতে পারে। যে সাধারণত আমাদের পিতৃতান্ত্রিক যে সংস্কৃতি আমাদের শেখায় যে বিয়ে না করলে জীবন অসম্পূর্ণ থেকে যায় আর কি। বিয়ে আমাদের জীবনে পূর্ণতা নিয়ে আসে। যার ফলে কি হয় যে যেহেতু এই শিক্ষায় আমরা শিক্ষিত হই আর কি, যার ফলে সবাই আমরা যখন দেখি আমার চারপাশে সবাই যে বিবাহিত জীবন যাপন করছে, তখন আমাদের মনে একটা হতাশা তৈরি হয় আর কি, যে বা আমাদের চারপাশের মানুষগুলো আমাদের হতাশা দিকে আরো বেশি ঠেলে দেয়। যে যে একা জীবন, একা কি করে বাঁচবো বা বাঁচবি, এই যে ব্যাপারগুলো আর কি, যে তখন আমাদের মধ্যে একটা হতাশা তৈরি হয় যে সবার সঙ্গী আছে, আমার সঙ্গী নেই। কিন্তু আমাদের এটা শেখানো হয় না কখনো যে একজন বিবাহিত মানুষও কিন্তু নিঃসঙ্গ হতে পারে, সঙ্গীহীন হতে পারে, তার জীবনেও হতাশা আসতে পারে। যার ফলে এটা কখনোই ম্যাটার করে না। তো সো হ্যাপিনেস ডাজন্ট ম্যাটার এখন whether you are married or not, এগুলো আদৌ তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু এই দুটোকে একসঙ্গে জুড়ে দেওয়া হয় আর হ্যাপিনেসের সঙ্গে, বা লাইফের ফুলফিলমেন্টের সঙ্গে ম্যারেজকে জুড়ে দেওয়া হয়। তা ল্যাম্বকে আমরা দেখব তিনিও একই রকমভাবে সেরকম একটি পিতৃতান্ত্রিক ভাবনার শিকার, এবং তার এই যে কষ্ট, যন্ত্রণা, দুঃখ যেগুলো তার মধ্যে তৈরি হচ্ছে, এইসব তৈরি হওয়ার পেছনে একটা সেই সেই মানসিকতার শিকার হওয়ার একটা কারণ। তো যাই হোক, তা এই যে ল্যাম্ব যে সবসময় কল্পনা করছেন যে তিনি ব্যাচেলর, এবং যার ফলে সেই তার যে আনফুলফিল লাইফকে তিনি তার ফ্যান্টাসি দিয়ে পূরণ করতে চাইছেন, এবং সেখানে তিনি ইমাজিন করছেন যে তার সন্তান রয়েছে এবং তাদের সঙ্গে তিনি গল্প করছেন। সেটা ইমাজিন করাই যেতে পারে, একজন ব্যাচেলর মানুষ সেভাবে কল্পনা করছেন, এবং সেটা তিনি খুবই প্যাশনেটলি সেটাকে তিনি ডেসক্রাইব করছেন। যাই হোক, আমরা এবার টেক্সটটার দিকে আসি। অনেকটা আমরা ডিসকাস করে ফেলেছি, যার ফলে মনে হয় না টেক্সটটা পড়তে খুব একটা অসুবিধা হবে। যার ফলে আমি টেক্সটের কিছু কিছু জায়গা, ইম্পর্টেন্ট কিছু লাইনস, ফ্রেজেস বা যেগুলোর রেফারেন্সটা একটু জানা দরকার, সেগুলো আমি বলবো। So children love to listen to stories about their elders when they were children, to stretch their imagination to the conception of a traditionary great uncle, or granddame whom they never saw. যেটা হয়ে থাকে, এটা তো বলার কিছু নেই যে সব শিশুরাই তাদের গ্রেট আঙ্কেল, গ্র্যান্ড-ডেম এদের সম্পর্কে তারা জানতে চায় এবং সেই গল্পগুলো তারা শুনতে চায়। It was in this spirit that my little ones crept about me the other evening to hear about their great grandmother field.
তা সেই কারণেই তিনি এখানে ইমাজিন করছেন যে তার যে লিটল ওয়ান্স, লিটল ওয়ান্স মানে তার সেই ইমাজিনারি চিলড্রেন হু আর দ্য সাবজেক্ট অফ হিস এসে। যদিও আমরা জানি ল্যাম্ব নেভার ম্যারিড অ্যান্ড দেয়ারফোর দ্য কোয়েশ্চেন অফ হিজ হ্যাভিং চিলড্রেন ডাজ নট অ্যারাইজ। কিন্তু এখানে তিনি ইমাজিন করছেন যে তার ছোট ছোট শিশু রয়েছে এবং তারা তার কথা শুনতে চায়, যেমন করে শিশুরা বাবার কাছে গল্প শুনতে চায়। যার ফলে যেটা বলছিলাম যে সেই চাইল্ড সাইকোলজি, চাইল্ড বিহেভিয়ার সেটাকে খুব সুন্দরভাবে ল্যাম্ব এখানে স্কেচ করছেন। তা এদিকটাও খুব একটা যে খেয়াল করার বিষয় সেটা হচ্ছে যে এটাও হতে পারে যে একজন ব্যাচেলর মানুষ যার সন্তান নেই সেও শিশুদের যে মনস্তত্ত্ব, শিশুদের প্রতি তার যে ভালোবাসা সেটা একই রকমভাবে গড়ে উঠতে পারে। যার ফলে আমরা যে কথাটা অনেক সময় বলে থাকি যে, "আপনি তো বিয়ে করেননি, আপনার তো সন্তান নেই, আপনি কি করে বুঝবেন সন্তানের মর্ম?" এইগুলো যে বাজে কথা আমরা অনেক সময় বলে থাকি। হুম? যে অনেক সময় দেখা যায় আমাদের প্রাইম মিনিস্টার কিংবা আমাদের সিএমকে আমরা অনেক সময় এই ধরনের ইনসাল্টিং রিমার্ক করি যে, যে তারা বিবাহিত নয়, যার ফলে তাদের মধ্যে নানান ধরনের যে সমস্যা রয়েছে। হুম? বিয়ে করলে তারা অনেক বেশি শুদ্ধ মানুষ হতো, অনেক পরিপূর্ণ মানুষ হতো। এগুলো সবই বাজে কথা। হুম? আ অথচ আমরা প্রচুর মহাপুরুষের গলায় মালা দিই যারা বিবাহিত নয়। যার ফলে এগুলো সবই তৈরি করা কথা আরকি। তো যাই হোক, সেখানে আমরা দেখছি ল্যাম in spite of being a bachelor, without having children, he uh, had a great understanding about children psychology and their behavioral pattern. So they craved about him. তিনি কি বলছেন যে and they want to listen to about their about the great grandmother Field, who lived in a great house in Norfolk. মিসেস ফিল্ড এর কথা আমরা আগের দিন কিছুটা আমরা ডিসকাস করেছি, যেখানে ল্যাম্ব ছেলেবেলায় যেতেন যে সামার ভ্যাকেশনে সেখানে ঘুরতে যেতেন এবং সেখানেই তার অ্যান সিমন্সের সঙ্গে তার দেখা হয়, তার ছেলেবেলার যে বন্ধু। যাই হোক, সো এ হাউস ইন নর্ফক, যেটা আগের দিন বলছিলাম। সো দিস এ রেফারেন্স টু ব্লেক্সওয়্যার, যেখানে হচ্ছে যে ল্যাম্বের যে গ্র্যান্ড মাদার যার নাম হচ্ছে মেরি ফিল্ড। সো মেরি ফিল্ড তিনি অ্যাকচুয়ালি কে মানে শি ওয়াজ আ হাউসকিপার ফর 50 ইয়ার্স টু দ্য প্লামার্স। মানে যে বাড়িটায় তিনি থাকতেন সেটা তার নিজের বাড়ি নয়, তিনি সেখানকার হাউসকিপার। And the locality of the house is disguised by land. যে একটু মানে তিনি জায়গার যে লোকেশনটা একটু পরিবর্তন করেছেন। মানে ল্যাম্ব যেহেতু এটা অলমোস্ট যে সেমি অটোবায়োগ্রাফিক্যাল এসে, সেজন্য আমরা এখানে দেখছি ল্যাম্ব কিছু কিছু তথ্য কিছুটা একটু চেঞ্জ করছেন। কারণ সরাসরি যে তথ্য সেটাকে দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে সেই জন্য। সো স্টিল লিভিং, এখানে আমরা যেটা দেখছি যে সো নর্ফক ওয়াজ এখানে আমরা যে নামটা এখানে পাচ্ছি সেটা হচ্ছে যে ওয়াল্টার পামার। যে বাড়িটায় তিনি থাকতেন সেটা হচ্ছে যে ওয়াল্টার পামারের বাড়ি। যাই হোক, সেগুলো এগুলো হচ্ছে যে কিছু ইনফরমেশন যেগুলো না জানলেও চলে। তো যাই হোক, so who lived in a great house in Norfolk, 100 times bigger than that in which they and Papa lived. তো সেই বাড়িটা যে একটা ম্যাশনের মতো নাকি, which had been the scene, so at least it was generally believed in that part of the country, of the tragic incidents which they had lately become familiar with, the ballad of the children in the wood. মানে যে জায়গাটির কথা বলা হচ্ছে নরফক, সেই জায়গাটি হচ্ছে যে ইজ রিমার্কেবল বিকজ অফ এ পার্টিকুলার স্টোরি হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট পার্টিকুলার প্লেস। সেই স্টোরিটা কি, যে একটা ট্র্যাজিক ইনসিডেন্ট, সেটা কি যেটা বলা হচ্ছে ব্যালাড অফ দ্য চিলড্রেন ইন দ্য উড। ব্যালাড অফ দ্য চিলড্রেন ইন দ্য উড, ঠিক আছে। এই স্টোরিটা কি, সেটা হচ্ছে যে দেয়ার ইজ অ্যান ইনসিডেন্ট, যেটা কি যেটা মানে কিছুটা হিস্টোরিক্যাল আবার কিছুটা সেটা মিথিক্যাল আর কি। সেটা কিরকম যে
there is an ancient ballad telling the story of the children in the wood. তাহলে এটা একটা ব্যালাড আর কি। ব্যালাড মানে হচ্ছে যে এক ধরনের যে কবিতা বা গানের মতন, যেটা একটা গল্প বলে। সো ব্যালাড দ্যাট টেলস দ্য স্টোরি অফ দ্য চিলড্রেন ইন দ্য উড, যেটাকে এখানে বলা হচ্ছে দ্য চিলড্রেন ইন দ্য উড, অর দ্য নর্ফক জেন্টলম্যানস লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্ট, নানা রকম নামে এটাকে বলা হয় গল্পটাকে। And this story tells of the murder of two children in a wood by some ruffians with the consent of the children's uncle. তার মানে দেখছি এটা খুবই মানে একটা গ্রিভাস একটা যে ইনসিডেন্ট হুইচ ইজ narrated in this story, and this story is included in Percy's relics. relics বলে পার্সির লেখা একটা যে গল্পগাথা আর কি, তার মধ্যে এটা রয়েছে। ঠিক আছে? তা এই ইনসিডেন্টের সঙ্গে জড়িয়ে আছে ওই জায়গাটির নাম। যাই হোক, certain it is that the whole story of the children and their cruel uncle was to be seen fairly carved out in wood upon the chimney piece of the great hall. তাহলে সেই ম্যাশনের যে গ্রেট হল, সেই গ্রেট হলের চিমনি পিস, সেই চিমনি পিসের মধ্যে সেই গল্পটি কার্ভ আউট করা আছে। যেহেতু সেটা একটা খুবই পরিচিত একটি ঘটনা, একটা মিথিক্যাল স্টোরি, যার ফলে সেই গল্পটি মানে কার্ভ আউট করা আছে, মানে ওই নকশা করে আঁকা আছে সেই গল্পটি। দ্য হোল স্টোরি ডাউন টু দ্য রবিন রেড ব্রেস্ট। রবিন রেডব্রেস্ট এটা এক ধরনের বার্ড আর কি। এটা ওই গল্পের মধ্যে আছে যে যে শিশুদেরকে ওই হত্যা করা হয়েছিল, ওই রবিন রেডব্রেস্ট কি করেছিল, তাদের শরীরটাকে পাতা দিয়ে ঢেকে দিয়েছিল। যেখানে এরকম একটা বর্ণনা আছে যে নো ব্যারিয়াল দিস প্রিটি পেয়ার অফ এনি ম্যান রিসিভস, যেহেতু ওই নিহত শিশুদের কোনো বেরিয়াল হয়নি, তাদের সৎকার কেউ করেনি, তখন কি হয় যে টিল রবিন রেড ব্রেস্ট পায়াসলি ডিড কভার দেম উইথ লিভস, তাদেরকে সে পাতা দিয়ে ঢেকে দেয়, তারাই বেরিয়াল দেয়, পাখিরা তাদেরকে বেরিয়াল দেয়। আচ্ছা, তারপর কি আছে, টিল আ ফুলিশ রিচ পার্সন পুলড ইট ডাউন টু সেট আপ আ মার্বেল ওয়ান অফ দ্য মডার্ন ইনভেনশন ইন ইটস স্টেট। কিন্তু তারপরে কি হয় যে একজন ফুলিশ পার্সন, যেহেতু সে ফুলিশ পার্সন কেন বলছে, বিকজ দ্যাট পার্সন হ্যাজ নো নলেজ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ অ্যান্টিকুইটি of that carved out design in the mantelpiece, chimney piece, sorry. তা সেখানে কি হয় যে সেখানে যে স্টোরিটা আঁকা আছে তার যে ঐতিহাসিক গুরুত্ব, তার যে মিথিক্যাল যে ইম্পর্টেন্স, সেটাকে সে মানে রিয়েলাইজ করতে পারে না। যার ফলে সে কি করে, সেটাকে পুলড ইট ডাউন, মানে সেটাকে সে ভেঙে দেয়, দিয়ে সেখানে একটা কি করে সে একটা মার্বেলের সেট আপ তৈরি করে। যেটা আমরা অনেক সময় কি করি, যে কোনো কিছুকে আমরা মডার্নাইজ করি, কোট আনকোট, যে আধুনিকীকরণের নামে আমরা অনেক সময় কি করি, যে যে কোনো কিছুর যে ঐতিহাসিক যে গুরুত্ব, সেটাকে আমরা ভুলে যাই বা সেটাকে আমরা ধ্বংস করি। সেই জন্য তিনি একে বলছেন যে ফুলিশ রিচ পার্সন। এখানে ল্যাম্বের আমরা দেখব যে তার যে রোমান্টিক চার্ম ফর যে ফর অ্যানসিয়েন্ট হিস্ট্রি বা বা মিথ বা লেজেন্ডের প্রতি তার যে আকর্ষণ, সেটা আমরা এখানে দেখব। Here Alice put out one of her dear mother's looks, too tender to be called upbraiding. তাহলে অ্যালিস এখানে তিনি কল্পনা করছেন যে তার তার মেয়ে আর কি, এবং যাকে দেখে তার মনে হচ্ছে যেন সে তার মায়ের মতো। ঠিক আছে? এবং এখানেও যে শিশুদের যে রিয়াকশনস গুলো আমরা দেখছি, সেই রিয়াকশন গুলো থেকে আমরা যে যে কতটা রিয়ালিস্টিক্যালি তিনি চিলড্রেনদেরকে রিপ্রেজেন্ট করছেন, সেটা আমরা তার একটি এক্সাম্পল এটা আমরা এখানে দেখছি, একটা ইনস্ট্যান্স আর কি। যে ল্যাম্ব যে নানান ধরনের যে তার গল্পের মধ্যে যে বিভিন্ন যে ঘটনার কথা তিনি বলছেন, এবং তার এগেইনস্টে যে তার যে শিশুরা কিভাবে
রিঅ্যাক্ট করছে। সেটা একটা খুব ইন্টারেস্টিং সাইড অফ দিস এসে। ঠিক আছে? Then I went on to say how religious and how good their great grandmother Field was, how beloved and respected, how beloved and respected by everybody, though she was not indeed the mistress of this great house. তাহলে তিনি যেহেতু ওই বাড়ির মালকিনী ছিলেন না, তা সত্ত্বেও কি হতো যে সবাই তাকে খুব ভালোবাসতেন, রেসপেক্ট করত, but had only the charge of it, and yet in some respects she might be said to be the mistress of it too, committed to her by the owner, who preferred living in a newer and more fashionable mansion. মানে কি হচ্ছে, তার যে ওনার সে এখন প্রেফার করে কি যে সে আরো বেশি ফ্যাশনেবল একটি ম্যাশনে থাকে, যার ফলে মিসেস ফিল্ডকে এখানে সে দায়িত্ব দিয়ে চলে যায়। So fashionable mansion which he had purchased somewhere in the adjoining country. But still she lived in it in a manner as if it had been her own. তারপরে মিসেস ফিল্ড এমনভাবে এখানে থাকেন যেন মনে হয় যেন তিনি ওনার, অ্যান্ড কেপ্ট আপ দ্য ডিগনিটি অফ দ্য গ্রেট হাউস। তাহলে মিসেস ফিল্ডের এই একটি বড় যে তার যে কোয়ালিটি, যে even if she was just a housekeeper, but she had that knowledge uh, about the historical importance of that mansion, and she uh, kept up the dignity of that great house in a sort while she lived. In a sort, that is, in certain fashion or to some extent, ঠিক আছে? Which afterwards came to decay and was nearly pulled down and all its ornaments stripped and carried away by the owner's other house. Carried away to the owner's other house. সেই ওনারের যে ফ্যাশনেবল যে হাউস, সেখানে সবকিছু কি হয়ে গেছে, সেগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। তো যেখানে নিয়ে যাওয়া হয় সে মানে যে প্লামার্স যাদের কথা বললাম, যারা হচ্ছে যে মালিকে বাড়ির আর কি, যে সেখানে এই ব্ল্যাক সোয়ার থেকে সেগুলোকে নিয়ে যাওয়া হয় গিলস্টোন বলে একটি জায়গা, সেখানে এগুলোকে সব নিয়ে যাওয়া হয়, মানে বাড়ির যেগুলো মানে ভ্যালুয়েবল, যে হয়তো ফার্নিচার বা আর্টিকেলস, যেগুলো গুডস যেগুলো ছিল সেগুলো সব নিয়ে যাওয়া হয়। এখানে আমরা দেখব যে ল্যাম্ব এই কারণে যে সেই ব্যক্তির প্রতি একটু উষ্মা প্রকাশ করেন নাকি, যে সেই মানুষটির কোনো যে সেন্স অফ বিউটি নেই আর কি, যে কোথায় কোনটা মানায় এই ধারণাটা তার নেই। Where they are set up and looked as awkward as if someone were to carry away the old tombs they had seen lately in the abbey and stick them up in Lady's tawdry gilt drawing room. তো কি বলছে যে দেখে কি মনে হচ্ছে, যখন এই মানে অ্যান্টিক্স গুলো, মানে ওই বাড়িতে নানান ধরনের যে আসবাব বা জিনিসপত্র যেগুলো বহু প্রাচীন আহ, জিনিস আর কি, সেগুলোকে তুলে নিয়ে গিয়ে কি করা হয়েছে, একটা ফ্যাশনেবল হাউসে সেট আপ করা হয়েছে, যার ফলে সেগুলো খুব অকওয়ার্ড লাগছে আর কি, কারণ ওর সঙ্গে সেগুলো ম্যাচ করছে না, খুবই যে মানে খুব একটা বিফিটিং হচ্ছে না আর কি, যার কারণে কি হচ্ছে, তিনি বলছেন যে মনে হচ্ছে যেন ওই অ্যাবি, অ্যাবি বলতে ওই যে যেটা হচ্ছে যে সমাধিস্থল আর কি, সেখান থেকে কি করা হয়েছে, ওল্ড টুমস গুলো, মানে ওয়েস্টমিনস্টার অ্যাবি যেটা আমরা জানি আর কি, তো সেই অ্যাবি থেকে যেন মনে হচ্ছে ওল্ড টুমস গুলো নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে একটা ফ্যাশনেবল হাউসে সেগুলোকে সেট আপ করলে করলে যেমন অদ্ভুত রকমের একটা গ্রটেক্স একটা কিছু মনে হবে, সেরকম মনে হচ্ছে। হুম, ঠিক আছে? তা টড্রি বলে এখানে একটা ওয়ার্ড আছে, যে ওল্ড সিজ টড্রি গিল্ড ড্রয়িং রুম। টড্রি বলতে যেটা হচ্ছে যে আহ, যেটা হচ্ছে যে হাইলি অর্নামেন্টাল, যেটাকে আমরা গডি বলে থাকি, GAUDY, মানে অতিরিক্ত জাঁকজমকপূর্ণ, সেটা হচ্ছে টড্রি, টড্রি ড্রয়িং রুম। এটা একটা কাল্পনিক নাম আর কি, লেডি সিজ টড্রি গিল্ড ড্রয়িং রুম।
হিয়ার জন স্মাইল্ড, মানে তার এখানে তিনি মনে করছেন জন হচ্ছে যে ওয়ান অফ হিজ সন্স। হিয়ার জন স্মাইল্ড as much as to say that would be foolish indeed. And then I told how, when she came to die, her funeral was attended by a concourse of all the poor, and some of the gentry too, of the neighborhood for many miles round, to show their respect for her memory. সেই মিসেস ফিল তিনি যখন মারা যান তখন দেখা যাচ্ছে যে আহ, তার যে গ্রামের এমনকি নেইবারিং যে কান্ট্রি থেকেও কি হচ্ছে যে প্রচুর মানুষ তার যে ফিউনারেলে তারা জয়েন করেছিল। এর থেকে বোঝা যায় যে তিনি কতটা পপুলার ছিলেন, বুঝে গেল? সো হার ফিউনারেল ওয়াজ অ্যাটেন্ডেড বাই আ কনকোর্স। কনকোর্স বলতে এখানে ক্রাউড বোঝানো হচ্ছে। Because she had been such a good and religious woman, so good indeed that she knew all the psaltery by heart. Psaltery বলতে এখানে যে বুক অফ বুক অফ সাউন্ডস আর কি, মানে বাইবেলের কথাই বলা হচ্ছে, মানে বুক অফ প্রেয়ার আর কি যেটাকে বলা হয়। দ্য বুক অফ যে কমন প্রেয়ার যেটাকে আমরা বলে থাকি এখানে, সেটার কথাই বলা হচ্ছে। ঠিক আছে? And a great part of the testament besides. তাহলে তিনি বুক অফ প্রেয়ার যেমন তিনি যে মেমোরাইজ করেছিলেন, তেমনি একই সঙ্গে তিনি টেস্টামেন্ট মানে বাইবেল, সেটাকেও তিনি মেমোরাইজ করেছেন, সেটাই বলছে আর কি। হিয়ার লিটল অ্যালি স্প্রেড হার হ্যান্ড। লিটল অ্যালি স্প্রেড হার হ্যান্ডস, এটা হচ্ছে যে একটা এক্সপ্রেশন অফ যে ওয়ান্ডার, হুম, আহ, যে ওয়ান্ডার বা সারপ্রাইজ, সেটাকে সে কিভাবে এক্সপ্রেস করছে, হাউ এ চাইল্ড এক্সপ্রেসেস হার surprise on hearing that her great grandmother knew much of the Bible by heart. ঠিক আছে? Then I told what a tall, upright, graceful person their great grandmother Field once was, and how in her youth she was esteemed the best dancer. Here Alice's little right foot played an involuntary movement till upon my looking grave it desisted. তাহলে কি হলো, যখনই সে অ্যালিস যখন জানতে পারল যে যে তার গ্র্যান্ড মাদার ওয়াজ আ গুড ডান্সার, তখন কি হলো যে অ্যালিসের মধ্যে যে একটা রিয়াকশন আমরা দেখতে পেলাম, একটা ফিজিক্যাল রিয়াকশন যেটা হয় অনেক সময়, যে শিশুদের মধ্যে সেটা আরো বেশি হয়, যে শিশুরা খুব রিয়াক্ট করে যে কোনো কথাতে বা যে কোনো ইনসিডেন্টে। যার ফলে দেখা যায় হার ফুট রাইট ফুট প্লেড অ্যান ইনভলান্টারি মুভমেন্ট when she uh, heard of the fact that her great grandmother was a good dancer. যার ফলে কি হচ্ছে যে এটা যেমন একদিকে শিশুদের যে যে মনস্তত্ত্ব সেটা যেমন খুবই সুন্দরভাবে ম্যানিফেস্টেড হচ্ছে এই ধরনের ডেসক্রিপশনের মধ্যে দিয়ে, এবং ল্যাম্ব যে তার জীবনে যে আহ, যে নিজের সন্তানকে না পাওয়ার যে কষ্ট, সেটাকে তিনি যেমন স্যাটিসফাই করছেন এই ধরনের ডেসক্রিপশনের মধ্যে দিয়ে, এবং একই সঙ্গে তিনি আবার কি করছেন যে নিজের সন্তানদেরকে যে যে টিচ করা বা তাদেরকে বকাঝোকা করার এই যে সেই মানে এটাও তো এক ধরনের যে মানে কি বলা যেতে পারে, যে এক ধরনের যে এক ধরনের যে বিলাসিতা যেটা আমরা সন্তানদের বকার মধ্যে দিয়ে তাদেরকে যত্ন নেওয়ার মধ্যে দিয়ে দুয়ের মধ্যে দিয়ে আমরা আহ, উপভোগ করি আর কি। তাহলে সেই এনজয়মেন্ট থেকে তিনি যে ডিপ্রাইভড হয়েছেন, সেটাও কিন্তু এখানে আহ, যে আমরা দেখতে পাচ্ছি সেটা ইনডিরেক্টলি সেটা রিভিলড হচ্ছে। মানে তিনি তার শিশুদেরকে যে বকার যে সুযোগ থেকে তিনি যে ডিপ্রাইভড হয়েছেন, সেটাকেও তিনি স্যাটিসফাই করার চেষ্টা করছেন এই ধরনের ডেসক্রিপশনের মধ্যে দিয়ে। যে আপন মাই লুকিং গ্রেভ, এই যে তিনি তার সন্তানদের নিয়ন্ত্রণ করছেন, ইট ডেসিস্টেড, ঠিক আছে, দ্য বেস্ট ডান্সার,
I was saying, in the country, till a cruel disease called a cancer came and bowed her down with pain, but it could never bend her good spirit or make them stop, but they were still upright, because she was so good and religious. Then I told how she was used to sleep by herself in a lone chamber of the great lone house. এটাও একটা যে দিক আমরা শিশুদের সবসময় এমন কোনো মানুষের গল্প শোনাতে চাই যে খুব সাহসী। কারণ শিশুদের মধ্যে আমরা চাই যে একটা সাহসিকতা তৈরি করার একটা প্রচেষ্টা আমাদের মধ্যে থাকে। কিন্তু হয় বিষয়টা উল্টো, মানে আমরা শিশুদের সাধারণত ভীতুই বেশি বানাই সাহসী হওয়ার থেকে। আ কারণ যদি আমরা সত্যিই শিশুদেরকে সাহসী করার চেষ্টা করতাম, তাহলে বড় হয়ে সে মানুষগুলো তাই হতো, কিন্তু তা হয় না। তারা প্রত্যেকেই আমরা দেখি যে অত্যন্ত ভীতুই প্রমাণিত হয় জীবনে। তারা চিন্তায়, কাজে সবকিছুতেই। তো যাই হোক, তা এখানে আমরা যেটা দেখছি যে তিনি চেষ্টা করছেন যে কোনো সাহসী ব্যক্তির গল্প বলা, যেটা হচ্ছে যে তিনি তার মানে ওদের যে গ্রেট গ্র্যান্ডমাদার, তার মাধ্যমে তিনি বলার চেষ্টা করছেন তার যে প্রচণ্ড সাহস ছিল। কিরকম তিনি সাহসী মহিলা ছিলেন সেটা তিনি এবার বলবেন যে আহ, যে তিনি একটা গ্রেট চেম্বারে তিনি একা থাকতেন, সেটাই বলছেন, ইউজ টু স্লিপ বাই হারসেলফ ইন এ লোন চেম্বার অফ দ্য গ্রেট লোন হাউস। যে অত বড় বাড়িতে সে একা থাকে, যার ফলে এটা খুবই একটা সাহসী কথাপূর্ণ একটি কাজ আর কি। কারণ আমরা জানি যে ওই শিশুরা একা থাকতে চায় না, একা শুতে চায় না, এই যে তাদের মধ্যে একটা ভয় কাজ করে আর কি। এবং দেখা যায় যে এবং সেটাকে আমরা নার্চার করি খুব, মানে এবং শিশুরা দেখা যায় বড় হয়েও, মানে তারা দেখা যায় একা ঘরে শুতে ভয় পায়। অনেক অনেক আমি অনেক বড় ছেলে মেয়েদের দেখেছি, তারা একা ঘুমোতে পারে না, মানে হয় বাবা মা বা কাউকে তাদের লাগে, না হলে তারা ঘুমোতে পারে না। তা এটা হচ্ছে সেই ছোটবেলার সেই ভয়টা আর কি, যেটা আমরা মানে তাদেরকে কাটিয়ে উঠতে সাহায্য করিনি আর কি। তো যার ফলে শিশুদের আমরা যখন বলি আর কি এই ধরনের কথা, তখন তারা খুব ইন্সপায়ার্ড হয়। সেটাই তিনি বলছেন আর কি, যে গ্রেট চেম্বারে তিনি থাকতেন at lone house, and how she believed that an apparition of two infants was to be seen at the midnight, gliding up and down the great staircase near where she slept. যেখানে তিনি ঘুমিয়ে থাকতেন সেখানে আবার কি হতো যে দুটো অশরীরী আর কি যে শিশু, তারা আবার ওখানে আসতো প্রত্যেক মিডনাইটে, এবং তারা সেখানে ওই বাড়িতে মানে ওপরে উঠতো আবার নিচে নামতো, এসব করে বেড়াতো। তা এগুলো সাধারণত কি হয় যে গোস্টলি স্টোরি শিশুদের সবসময় খুব একটা ভয় দেখায় আর কি। তা ল্যাম্প সেটাও এনজয় করছেন, যে টেলিং হিজ চিলড্রেন স্টোরি অফ এ গোস্ট। সেটাও খুব মজার একটা দিক। বাট শি সেইড দোজ ইনোসেন্টস উড ডু হার নো হার্ম, and how frightened I used to be, though in those days I had my maid to sleep with me. তিনি বলছেন যে আমি কিন্তু খুব ভীতু ছিলাম, কারণ এগুলো শুনে আমার খুব ভয় লাগতো, যদিও আমি মেড সার্ভেন্টের সঙ্গে ঘুমোতাম। আহ, হ্যাঁ, I had my maid to sleep with me because I was never half so good or religious as she. তাহলে গ্রেট গ্র্যান্ডমাদার তিনি এত যে কার্জিয়াস ছিলেন কেন? তার কারণ হচ্ছে যে তিনি খুব রিলিজিয়াস ছিলেন, তিনি খুব ভার্চুয়াস ছিলেন, তাই তার কোনো ভয় ছিল না। And yet I never saw the infants. Here John expanded all his eyebrows and tried to look courteous. এখানেও আমরা দেখছি যে একই রকমভাবে চাইল্ড সাইকোলজি খুব যে খুব রিভিলিংলি এখানে আমরা রিপ্রেজেন্টেড হতে দেখছি। Then I told how good she was to all her great grandchildren, having us to the great house in the holidays, where I in particular used to spend many hours by myself. তো সেই গ্রেট যে বিল্ডিং, সে হিউজ যে ম্যাশন, সেটাকে তিনি নানানভাবে যে ওয়াচ করতেন আর কি ল্যাম্প। এটাও একটি যে
যে কোয়ালিটি অফ এনি যে রোমান্টিক যে পোয়েট বা রাইটার, যে তারা যা কিছু পুরনো সেটার প্রতি একটা ভীষণ আকর্ষণ অনুভব করে। ইন গেজিং আপন দ্য ওল্ড বাস অফ 12 সিজার্স, এটা খুব যে মানে এটা এই রেফারেন্সটা খুব ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় খুব আসে। হ্যাঁ, এটা কি বলতে চাইছে কিছুই না, এটা হচ্ছে ওল্ড যে স্ট্যাচুজ অফ 12 এম্পারার্স অফ রোম, ফ্রম জুলিয়াস সিজার টু ডমিশিয়ান সিজার। হ্যাঁ, মানে জুলিয়াস সিজার টু ডমিশিয়ান সিজার, এই মোট 12 জন যে এম্পারার রোমের, তাদের যে ওল্ড স্ট্যাচু সেটার কথা এখানে বলা হচ্ছে। The old busts of 12 Caesars that had been emperors of Rome, till the old marble heads would seem to live again. তো এখানে আমরা দেখছি যে একটা ডিপ ডিপ রোমান্টিক যে যে সেন্স, সেটা এখানে খুবই খুবই টাচিংলি যে আহ, যে রিপ্রেজেন্টেড হচ্ছে, এটা আমরা দেখছি যে কি বলছেন, যে তিনি এতই ডিপলি সেটাকে ওয়াচ করতেন যে কি হতো, যে মনে হতো যেন সেই মার্বেলগুলো যে দে সিম টু লিভ এগেইন, মানে সেগুলো যেন আবার জ্যান্ত হয়ে উঠতো। অর আই টু বি টার্নড ইনটু মার্বেল উইথ দেম, বা এমনও মনে হতো যেন তিনি তাদের সঙ্গে সঙ্গে মানে পেট্রিফাইড হয়ে হয়ে যাচ্ছে, বা তাদের সঙ্গে সঙ্গে পাথরের মূর্তিতে রূপান্তরিত হচ্ছে। খুবই যে রিমার্কেবল একটি লাইন, যার ফলে এটা মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসতেই পারে। হাউ আই নেভার কুড বি টায়ার্ড উইথ রোমিং অ্যাবাউট দ্যাট হিউজ ম্যাশন, উইথ ইটস ভাস্ট এমটি রুমস, উইথ দেয়ার ওর্ন আউট হ্যাঙ্গিংস, ফ্লাটারিং ট্যাপিস্ট্রি। এই যা কিছু ওই পুরনো বিল্ডিংয়ে যেগুলো থাকে, যে বড় বড় হ্যাঙ্গিংস থাকে, তারপরে ট্যাপিস্ট্রি থাকে, মানে ওই নানান ধরনের নকশা করা ছবি আঁকা যে যেগুলো দেয়ালে ঝুলনো থাকে, সেই ট্যাপিস্ট্রির কথা বলা হচ্ছে, বা ওই বড় বড় টেবিলে যেগুলো পাতা থাকে, and carved oaken panels with the gliding almost rubbed out, sometimes in the spacious old-fashioned gardens which I had almost to myself, unless when now and then a solitary gardening man would cross me, and how the nectarines and the peaches hung upon the walls without my ever offering to pluck them. তা সেই হিউজ বিল্ডিং এর যে বর্ণনা সেটা খুব এখানে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যে ওল্ড ফ্যাশন গার্ডেন, স্পেসাস যে গার্ডেন, সেটার ডিসক্রিপশন রয়েছে। এবং সেখানে যে পিচ ফ্রুটস, তারপরে হচ্ছে যে নানান ধরনের যে জুসি ফ্রুটস, সেগুলোর কথা তিনি বলছেন। কিন্তু বলতে গিয়ে একই সঙ্গে তিনি এটাও বলছেন যে হি নেভার যে অফার টু প্লাক দোজ ফ্রুটস। এটা বলার মধ্যে দিয়ে তিনি কি করতে চাইছেন, যে তিনি তার চিলড্রেনদেরকে মানে মানে এটা শেখাতে চাইছেন যে যে ওয়ান শুড নট প্লাক দ্য ফ্রুটস উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য ওনার, যেগুলো ঠিক নয়, মানে তিনি গুড ম্যানার্স তিনি তার শিশুদের শেখাচ্ছেন, বিকজ দে আর ফরবিডেন ফ্রুট। ফরবিডেন ফ্রুট এখানে তো স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে এর মধ্যে সেই অ্যাডিশনটা রয়েছে, অ্যাডিশন টু দ্য টেম্পটেশন অফ অ্যাডাম। এটা তো আমরা জানি, প্যারাডাইস লস্টের সেই রেফারেন্স। এটা তিনি একটু মজার ছলে তিনি বলছেন আর কি। ফরবিডেন ফ্রুট বলতে মানে ওগুলো ওই ফ্রুটগুলো তোলা বারণ ছিল। Unless now and then, and because I had more pleasure in strolling about among the old melancholy looking yew trees or the firs, and picking up the red berries and the fir apples, which were good for nothing but to look at, or in lying out upon the fresh grass with all the fine garden smells around me. যার ফলে এখানে তিনি এটাই বলতে চাইছেন যে হি ওয়াজ মোর এনগেজড ইন ওয়াচিং অ্যান্ড এনজয়িং the whole atmosphere of that building and the garden, rather than enjoying or eating those juicy fruits. এখানে আমরা দেখব যে তার যে ইমাজিনেটিভ যে মাইন্ড, তার যে যে প্রোফাউন্ড যে রোমান্টিক চার্ম, সেটা যে
uh, মানে very apparent in all these descriptions. হুম? or basking in the orangery. হুম? অরেঞ্জারি বলতে মানে মানে বাগান আর কি। হুম? যে অরেঞ্জের যে বাগান সেটাকে অরেঞ্জারি বলা হয়। হুম? ঠিক আছে? Till I could almost fancy myself ripening too, along with the oranges and the limes in that grateful warmth, or in watching the days that darted to and fro in fish pond এবং ফিশ পন্ডে মাছেদের যে দৌড়ে বেড়ানো সেটাও তিনি ওখানে ওয়াচ করতেন আর কি। হুম, ঠিক আছে? ডেস্ক বলতে এটা এক ধরনের ফিশের কথা বলছেন, ফ্রেশ ওয়াটার ফিশ আর কি। So, days that darted to and fro in the fish pond at the bottom of the garden, with here and there a great sulky pike hanging midway down the water in silent state, as if it mocked at their impertinent friskings. I had more pleasure in these busy idle diversions. খুব ইম্পর্টেন্ট ফ্রেজ। তাহলে এই যে তিনি এগুলো দেখে বেশি আনন্দ ভোগ করতেন, এখানে হচ্ছে যে is a difference between ordinary children and lamb as a child. আহ, যে তিনি কি করছেন যে একটি বাগানে ঢুকে যে গাছের থেকে ফল ছেঁড়ার থেকে কি হচ্ছে যে তার যে সৌন্দর্য তার যে পরিবেশটাকে তিনি নানানভাবে উপভোগ করছেন এবং এটাকে তিনি কি বলছেন বিজি আইডল ডাইভারশন। ঠিক আছে, ডাইভারশন বলতে এনজয়মেন্ট যেটাকে আমরা বলি মানে এমনি সাধারণত ডাইভারশন বলতে আমরা যেটা বুঝি এখানে ডাইভারশন বলতে তা নয়, এখানে ডাইভারশন বলতে এনজয়মেন্ট। কিন্তু এটাই তার কাছে এক ধরনের গেমস আর কি, বা এক ধরনের রিক্রিয়েশন। তা এখানে আমরা দেখছি যে তিনি কিন্তু এগুলো নিয়েই বেশি অকুপাইড থাকতেন। হ্যাঁ, মানে এটাই তার কাছে রিক্রিয়েশন ছিল। হুম, বা এটাই তার কাছে ছিল কি যে এক ধরনের পাস টাইম। তা এবং সেখানে তিনি যে একটা অক্সিমরনিক ফ্রেজ ইউজ করছেন বিজি এবং তারই সঙ্গে আবার আইডল বলছেন। হুম? যে সেটা মনে হতে পারে যে সেটা যে খুবই আহ, আহ, যে ফ্রিভোলাস মানে বিজি, কিন্তু একই সঙ্গে আবার খুব আইডল। যে কারণ সাধারণত শিশুরা যে তারা কি করে যে মোস্ট মোস্ট অফেন দে uh, they play games and sports. But here we see that Lamb was rather a very uh, uh, calm and quiet person, calm and quiet boy who rather get enjoyment in watching the old buildings, the old houses, the antiques in the room, and the beauty of a garden, old garden, যে এগুলো তিনি দেখছেন যার ফলে এর মধ্যে এক ধরনের যে আইডলনেস বা এক ধরনের লাক্সারি আছে, uh, which is not very much common uh, in the children, common in children, বুঝলেন? তো সেজন্য তিনি এটাকে বিজি আইডল ডাইভারশন বলছেন। So busy idle diversion than in all the sweet flavors of peaches, nectarines, oranges and such like common pets of children. তাহলে এগুলো হচ্ছে যে এই যে পিচেস, নেকটারাইনস, অরেঞ্জেস এগুলো সাধারণত কি হয় যে তিনি বলছেন এগুলো হচ্ছে কমন বেটস অফ চিলড্রেন। So which are the common things which act as a temptation to children. Uh, but these things fail to attract Lamb's attention as a child. So Lamb was rather engrossed in enjoying the lone house and the solitary atmosphere of the garden, huge old garden. The, these marks him out from the uh, behavior of the common children. Hmm. Here John slowly deposited back upon the plate a bunch of grapes, which, not unobserved by Alice, he had meditated dividing with her. এবং এখানে তিনি দেখাচ্ছেন যে তার এই গল্পের মধ্যে দিয়ে হাউ হি গিভস অলসো
মোরাল ইনস্ট্রাকশনস টু হিজ চিলড্রেন। যেখানে তিনি বলছেন যে আহ, যে to take something without the permission of the owner um, is a crime, সেটা তিনি এখানে বোঝাতে চাইছেন যে তিনি সেটা কখনো করতেন না। এবং জন সেরকমই একটা কিছু করতে চাইছিল, যে ওই প্লেটে রাখা যে ফল, যে গ্রেপস গুলো, সেগুলো সে কি করছিল, যে ওখান থেকে নিয়ে নিচ্ছিল। এবং তখন যখন সে এই কথাটি শুনলো, তখন কি হলো, যে সে ওগুলো আবার যেখানে ছিল সেখানে রিপ্লেস করলো। তা এই যে ওর যে বিহেভিয়ারটা এখানে দেখা গেল, যে তাকে ডিরেক্টলি তিনি যে আহ, না বলে তাকে গল্পের মধ্যে দিয়ে মোরাল ইনস্ট্রাকশন দিচ্ছেন। মানে ইটস অলমোস্ট লাইক প্রিচিং। হ্যাঁ, তো শিশুদের তো আমরা মোরাল ইনস্ট্রাকশন দিতে খুব পছন্দ করি, কারণ আর তো কেউ শোনে না আমাদের মোরাল ইনস্ট্রাকশন, শিশুদেরই একমাত্র আমরা পাই যে শেখানোর আর কি। যাই হোক, তিনিও সেই প্রচেষ্টাটা করছেন, বা সেটার মধ্যে দিয়ে একটা আনন্দ নেওয়ার চেষ্টা করছেন। আচ্ছা, he had meditated dividing with her, and both seemed willing to relinquish them for the present as irrelevant. Then, in somewhat a more heightened tone, I told how, though their great grandmother Phil loved all her great grandchildren, yet in a special manner she might be said to love their uncle John L. John L বলতে জন ল্যাম্ব। এটা আমরা তো আগের দিন যে ল্যাম্বের বায়োগ্রাফি থেকেই জেনেছি, যে মিসেস ফিল্ডের একটা যে স্পেশাল যে প্রেফারেন্স ছিল যে জন ল্যাম্বের প্রতি। তার কারণটা আমরা জানি, যে জন ল্যাম্বের সঙ্গে যে ল্যাম্বের যে মায়ের যে একটা অ্যাপিয়ারেন্সের একটা মিল ছিল, যার ফলে তাকে তিনি বেশি পছন্দ করতেন। কিন্তু চার্লস ল্যাম্বের সঙ্গে যেহেতু চার্লস ল্যাম্বের ফাদারের একটা রিজেম্বলেন্স ছিল, যার ফলে তাকে তিনি যে অতটা আর কি প্রেফারেন্স দিতেন না। সেটাই আমরা এখানে পাচ্ছি আর কি। বিকজ হি ওয়াজ সো হ্যান্ডসাম অ্যান্ড স্পিরিটেড আ ইয়ুথ অ্যান্ড আ কিং টু দ্য রেস্ট অফ আস। চার্লস ল্যাম্বের ক্ষেত্রে সেটা আমরা আগের দিন জেনেছি, যে তিনি খুব রুগ্ন ছিলেন, তার বাবার মতন আর কি। এবং তিনি মোটেও হ্যান্ডসাম ছিলেন না, এবং আহ, তিনি স্ট্যামার করতেন, যার ফলে কোনোভাবেই তিনি খুব একটা অ্যাট্রাকটিভ ছিলেন না। আহ, আহ, যেটা আহ, ল্যাম্বের মার মধ্যে যে গুণগুলো ছিল, সেগুলো তার মধ্যে ছিল না একেবারেই। যার ফলে দেখা যায় যে গ্র্যান্ডমাদারের কাছে সে খুব একটা বেশি গুরুত্ব পায়নি, যতটা না তার যে আরেক ভাই জন ল্যাম্পের। হুম, এই- যার ফলে সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, বিকজ হি ওয়াজ সো হ্যান্ডসাম and spirited youth and akin to the rest of us, and instead of moping about in solitary corners like some of us, he would mount the most meddlesome horse he could get. হুম, যার ফলে কি হতো, যে সে ঘোড়ায় চড়তো। হুম, ল্যামের মতন নয়, যে ল্যাম যে হেঁটে হেঁটে বেড়াতেন, কিন্তু ও ঘোড়ায় চড়ে বেড়াতো। ঘোড়ায় চড়ে বেড়ানোটা একটা তখনকার দিনে একটা যে খুবই একটা ম্যাসকুলাইন একটা ব্যাপার ছিল আর কি, যে আহ, যেটা যেটা এখনকার দিনে আর কি, যে আহ, খুব স্পিডি কারে চড়াটা খুবই ম্যাসকুলাইন সেরকম আর কি। When but an imp no bigger than themselves, এখানে ইম্প বলতে মিসচিভাস চাইল্ডের কথা বলা হচ্ছে, মিসচিভাস চাইল্ড। When but an imp no bigger than themselves, and make it carry him half over the country in a morning, and join the hunters when there were any out. And yet he loved the old great house and gardens too, but had too much spirit to be always pent up within their boundaries. হ্যাঁ, যেহেতু সে খুব মানে হি ওয়াজ হাইলি স্পিরিটেড, যার ফলে সে ওরকম যে ওই হিউজ বিল্ডিং এর বাউন্ডারিস এর মধ্যে নিজেকে বন্দি আহ, রাখতে পারতো না, সে ছুটে ছুটে বেড়াতো। And how their uncle grew up to man's estate as brave as he was handsome, to the admiration of everybody, part of their great grandmother Field most specially, and how he used to carry me upon his back when I was a lame footed boy.
for he was a good bit older than me, many a mile when I could not walk pain. আহ, তাই এগুলো সবই আর কি যে তার বায়োগ্রাফিক্যাল রেফারেন্স যেটা আমি দেখতে পাচ্ছি এখানে। And how in afterlife he became lame-footed too. And I did not always, I fear, make allowances enough for him when he was impatient and in pain, nor remember sufficiently how considerate he had been to me when I was lame-footed, and how, when he died, though he had not been dead an hour, it seems as if he had died a great while ago. তা জন ল্যাম্বের যে মৃত্যুর কথা এখানে বলা হচ্ছে, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, যে এই রেফারেন্সটি একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো কি হলো যে যে তিনি কি বলছেন, গেল লেম ফুটেড অ্যান্ড হাউ হি ডাইড দো হি হ্যাড নট বিন ডেড অ্যান আওয়ার। যখনই তার ভাই যখন মারা যায় তখন থেকে তার কি মনে হতে শুরু করলো যে ইট সিমড অ্যাজ ইফ হি হ্যাড ডাইড আ গ্রেট হোয়াইল এগো। মানে তার মনে হতে থাকলো যেন একটা বিরাট সময় পেরিয়ে গেছে। such a distance there is betwixt life and death। তাহলে তিনি বলছেন যে লাইফ অ্যান্ড ডেথের মধ্যে একটা যে একটা লং ডিস্ট্যান্স রয়েছে। কারণ কেউ মারা গেলেই আমাদের মনে হয় যেন সেটা অনেক যুগ আগের কথা। সেটাই তিনি বলতে চাইছেন এখানে। ঠিক আছে? And how I bore his death, as I thought pretty well at first, but afterwards it haunted and haunted me. And though I did not cry or take it to heart as some do, and as I think he would have done if I had died, yet I missed him all day long, and knew not till then how much I had loved him. যাই হোক, তো এখানে তিনি নানানভাবে তার যে ভাইয়ের মৃত্যুটাকে তিনি দেখছেন আর কি, বা আহ, আহ, তার যে রিয়াকশন ভাইয়ের মৃত্যুতে, বা তিনি যদি মারা যেতেন তাহলে তার ভাইয়ের রিয়াকশনস কেমন হতো, তিনি এরকম নানানভাবে সেটাকে কল্পনা করার চেষ্টা করছেন। I missed his kindness and I missed his coarseness and wished him to be alive again, to be quarreling with him, for we quarrel sometimes, rather than not have him again, and was as uneasy without him as he, their poor uncle, must have been when the doctor took off his limb. Here the children fell a crying and asked if their little mourning which they had on was not for his Uncle John, and they looked up and prayed me not to go on about their uncle, but to tell them some stories about their pretty dead mother. তা আজকে এইটুকুই থাক, কারণ এরপরে আমরা যে বিষয়টা আসবো সেটা হচ্ছে যে যেটা মূল বিষয় এই এই এসে, এখানে আমরা কতগুলো দিক দেখলাম যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে ল্যাম্প তার যে তার লাইফে যে ইনফরমেশনগুলো যেগুলো তিনি দিচ্ছেন তার মধ্যে একটি হচ্ছে মিসেস ফিলকে তিনি কিভাবে আঁকছেন এই এসেতে, এবং তার যে হিউজ ম্যাশন সেটার যে বর্ণনা, বা যে হিউজ যে ওল্ড গার্ডেন সেটার বর্ণনা, এবং মিসেস ফিল্ডের যে তার যে তার যে নেচার অ্যাজ এ ওম্যান, এবং তার যে ভেরিয়াস কোয়ালিটিজ যেগুলো তিনি ডিসক্রাইব করছেন সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর হচ্ছে যে চিলড্রেন যে সাইকোলজি কীভাবে নানানভাবে তাদের যে রিয়াকশনসের মধ্যে দিয়ে সেটা অ্যাপারেন্ট হচ্ছে সেগুলো আমরা দেখব। আর হচ্ছে জন ল্যাম্বকে তিনি কীভাবে ডিসক্রাইব করছেন এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তাহলে নেক্সট ডেতে আমরা বাকি অংশটুকু করব। তাহলে আজকে এটুকু থাক। থ্যাংক ইউ অল।